নকল শুধু বিক্রি হচ্ছে বাজারে। রাজধানীতে অভিযানে কোটি টাকারও বেশি মূল্যের মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ, আটক ৩। একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ, চ্যালেঞ্জের রিট খারিজ। ষড়যন্ত্র নস্যাৎ হলো মন্তব্য অ্যাটর্নি জেনারেলের, আপিল করবেন রিটকারী। বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার, সুযোগ বাড়ছে প্রশিক্ষিত কর্মীদের। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে মিলেছে আশ্বাস। অভিজ্ঞ বলেই সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দেয়া হয়েছে শাহজাহান খানকে, সংসদে ওবায়দুল কাদের। সমাধানের প্রতিশ্রুতি সাবেক মন্ত্রীর। এবং মাওলানা সাদের অনুসারীদের ইজতেমার আখিরি মোনাজাত আজ শেষ হচ্ছে। তাবলিগ জামাতের দুপক্ষের 5 দিনের আয়োজন। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন। মারণব্যাধি, ক্যান্সার সহ বিভিন্ন রোগ নিরাময়ের নকল ওষুধে সয়লাব বাজার। নতুন মোড়কে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ বিদেশি ওষুধও। শুধু তাই নয়, সরকারি হাসপাতালের বিক্রয় নিষিদ্ধ ওষুধও মিলছে ফার্মেসিগুলোতে। গতকাল দিনভর চলা র্যাবের অভিযানে উঠে এসেছে আঁতকে ওঠার মতো এসব চিত্র। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এভাবেই লুকিয়ে রাখা হয় বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ। অভিযানে সেগুলো পাওয়া গেলে কেউ স্বীকার করেনি মালিকানা। সোমবার সকালে রাজধানীর কলেজ গেটের ফার্মেসিগুলোতে যৌথ অভিযানের নামে র্যাব ও ওষুধ প্রশাসন। এ সময় 3টি ফার্মেসিও সেগুলোর গোডাউন সিলগালা করে দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের বিক্রয় নিষিদ্ধ ওষুধ মেলে অভিযানে। শুধু তাই নয়, জব্দ করা হয় ক্যান্সারের নকল ওষুধও। পঙ্গুর সামনের কিছু কিছু মানুষ এসে আমাদের মার্কেটের সবার কাছেই বিক্রি করে, যে আমরা যে একা কিনি তাও না। যেটা হচ্ছে আপনার অরিজিনাল, তার স্মুথনেস দেখেন, সব কিছু দেখেন, এটা দেখলে কিন্তু আপনার কাছে মনে হবে যে হাতে বলে দিবে যে আপনার এটা অরিজিনাল। কোনো বৈধ আমদানিকারক নাই, কেউ কোনো প্রোডাকশন মনে করছে না। যেমন আমরা এখন প্রাইমারিলি বুঝি কীভাবে যে আসলে নকল না ওষুধটা, এটা আমাদের এক্সপার্টরা বুঝেন। যেমন ধরেন এটা যে মূল অরিজিনাল কোম্পানি, ওইটার যে তৈরি করে যে ভায়াল, তার কালার কম্বিনেশন, তার সাইজ বলেন এভরিথিং, আমরা অনেকটা হাত দিলে প্রাইমারিলি বোঝা যায় যে এটা আসলে ওষুধ না নকল নাম বিষয় একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে এটা শতভাগ নিশ্চিত হওয়া যায় যখন আমরা এটা ল্যাবে টেস্ট করি। অব্যবহৃত সার্জিক্যাল সরঞ্জামাদি আবারও বিক্রি হয় ফার্মেসিতে। এক ওষুধ বিক্রি হয় কয়েকবার করে। এই মেডিসিনগুলো এগুলো অনেক সময় লাগে না, সেগুলো আমরা কম দামে কিনে আবার কম দামে বিক্রি করে দিই। কোথায় কেনা? এগুলো বিভিন্ন দোকান আছে, বিভিন্ন লোকজনের কাছ থেকে কিনে। বিপুল পরিমাণ এসব ওষুধ দেখে হতভম্ব হয়ে পড়েন খোদ ওষুধ প্রশাসনের পরিচালকও। একটি মহল ওষুধ ব্যবস্থাপনা করে ধ্বংস করে দিচ্ছে, স্বীকার করলেও কিভাবে দায় এড়াবেন এমন প্রশ্নে জনবল সংকটের অজুহাত দিলেন এই কর্মকর্তা। যদি আমি আসলে আপনাকে এক্সাম্পল দিই, আমাদের এখনো পর্যন্ত আমাদের 64টি ডিস্ট্রিক্টে একজন করে ওষুধ তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে পারিনি। অভিযানের এক পর্যায়ে একটি ফার্মেসির মালিকের বাসায় যায় র্যাব, কিন্তু মেলেনি তার টিকিন নাগাল। জব্দ করা ওষুধগুলোর ল্যাব টেস্ট করা হবে। সকাল 11:30টায় শুরু হওয়া অভিযান শেষ হয় রাত 11টায়। অভিযানে আটককৃত 3 জনের 2জনকে কারাদণ্ড দেওয়া হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত আদেশে বলেন, 10ম সংসদের এমপিদের মেয়াদ শেষের আগে একাদশ সংসদের এমপিরা শপথ নিলেও কার্যভার গ্রহণ করেননি। এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে আদেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেন, এই আদেশে একটি মহলের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী। শপথ বাক্য পাঠ করানো হবে। 30 ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর একাদশ সংসদ গঠন করে আওয়ামী লীগ। এই সংসদের এমপিরা শপথ নেন 3রা জানুয়ারি, আর 30 জানুয়ারি বসে প্রথম সংসদ অধিবেশন। রিটকারীর আইনজীবীর দাবি, 10ম সংসদ সদস্যদের মেয়াদ ছিল 28 জানুয়ারি পর্যন্ত। এর আগেই একাদশ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ও শপথ নেওয়া ছিল অবৈধ। রিটকারীর এই আবেদন আমলে নেননি উচ্চ আদালত। আদালত বলেছেন, 10ম সংসদের এমপিদের মেয়াদ শেষের আগে একাদশ সংসদের এমপিরা শপথ নিলেও সংসদ বসেছে মেয়াদ শেষের পর। 3রা জানুয়ারি শপথ গ্রহণ করেছেন ঠিকই, একাদশ সংসদ যখন অধিবেশন শুরু হলো এবং অধিবেশনে যোগদানের মাধ্যমেই তারা তাদের সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। শপথ নেওয়ার মাধ্যমে তারা
কোনো রকম আইন ভঙ্গ করেননি। এমপিদের শপথ নিয়ে একটি মহল ধূম্রজাল সৃষ্টির পায়তারা করেছিল অভিযোগ করে অ্যাটর্নি জেনারেল বলছেন, উচ্চ আদালতের এই আদেশে তার অবসান হলো। নির্দিষ্ট সময়ের ভিতরে যেরকম নির্বাচন হওয়া প্রয়োজন, সংবিধানের বিধান মতন শপথ নেওয়া প্রয়োজন, যে একটি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছিল সেটার পরিসমাপ্তি ঘটলো। এদিকে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, ক্যাবিনেট মিটিং হয়েছে, মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সুতরাং তো কার্যভার গ্রহণ করেছে। এটা এখন কি পদক্ষেপ নেবেন? এখন এই ব্যাপারে আপিলে যাব। এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত মাসে রিটটি করেন বিএনপি সমর্থক এক আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। আরব আমিরাতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এমন আশ্বাস মিলেছে বলে জানান তিনি। স্থানীয় সময় গতকাল দুপুরে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যসহ প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন। পরে রাজ পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানও আলাদাভাবে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এসব আলোচনায় বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে সুযোগ সুবিধা বাড়ানো সহ দ্বিপক্ষীয় নানা ইস্যু উত্থাপিত হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নেত্রী চেয়েছেন যে আমাদের যে ওয়ার্কার্স আছে তাদের কাজ করার সুযোগ দেওয়া। বলেছেন যে আমাদের ওয়ার্কাররা খুব হার্ড ওয়ার্কিং অ্যান্ড হাইলি ইন্টেলিজেন্ট। সুলতান সেটা, খলিফা সেটা স্বীকার করেছেন, বলছেন যে হ্যাঁ, তারা সবাই স্বীকার করেছেন। আর বলছেন যে আপনাদের দুয়ার খোলা। আমরা বলছি শুধু লেবার না, আমাদের প্রফেশনাল আছে, 17 ধরনের ক্যাটাগরির লোক আছে। বলছেন অল ডান। 2021 সালে আমরা উচ্চ মধ্য আয়ের দেশ হতে চাই, 41 সালে আমরা উন্নত। উনি বলছেন যে রোড ম্যাপ থাকলে, কমিটমেন্ট থাকলে, আপনি 25 বছরের প্রোগ্রাম করেন, উই আর উইথ ইউ, আমরা আপনাদের সাথে আছি, এবং যে যে ক্ষেত্রে দরকার আমরা আপনাদের। বাংলা সময় আরও থাকছে। হাজারীবাগের ট্যানারি সচল সাভারেও আছে প্লট। প্রভাবশালীদের এমন অনিয়ম ক্ষতিগ্রস্ত শিল্প, বলছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। সত্য হলে বরাদ্দ বাতিল, বলছেন প্রতিমন্ত্রী। ফজর নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে চলছে সাদপন্থীদের ইজতেমার শেষ দিনের কার্যক্রম। ইবাদত বন্দেগি, জিকির আজগার আর তাবলিগ জামাতের শিক্ষা নিয়ে আলোচনা করছেন মুসল্লিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আজও যোগ দিচ্ছেন ইজতেমায়। এদিকে ইজতেমা ময়দানের নিরাপত্তায় কাজ করছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রবিবার হঠাৎ বৃষ্টিতে ইবাদত বন্দেগি ও ইজতেমার কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হওয়ায় ইজতেমা একদিন বাড়ানো হয়। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে কার্যক্রম। এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানে আছেন খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুমেল, সালেহিন, আজকে আপনি জানেন যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবার ইজতেমা সমাপ্তি ঘটতে যাচ্ছে। আজকে সকাল 10টার সময় এখানে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তেমনটাই সিদ্ধান্ত হয়েছে। তো ফজরের নামাজের পর যথারীতি হেদায়েতি বয়ান শুরু হয়েছে। এই মুহূর্তে মুসল্লিদের উদ্দেশ্যে তাবলিগ জামাতের যে 6টি উসুল রয়েছে, সেই 6 উসুলের উপর বক্তব্য রাখা হচ্ছে বয়ান মঞ্চ থেকে। আপনি জানেন যে তাবলিগ জামাতের 6টি উসুলের মধ্যে রয়েছে কালেমা,
প্রথমে যেটি রয়েছে কালেমা বা ইমান, তারপরে রয়েছে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি, তারপরে রয়েছে এল জিকির, তারপরে সহনিয়ত, তারপরে হচ্ছে আপনার ইকরামুল মুসলিমিন এবং সবশেষে রয়েছে দাওয়াত বা তাবলিগ। তো এই বিষয়গুলোর উপর বক্তব্য দেওয়া হচ্ছে, সেই বক্তব্য শেষেই হচ্ছে আখিরি মোনাজাত পরিচালিত হবে। তো আপনি জানেন যে প্রতি আখিরি মোনাজাতেই যারা ইজতেমাতে অংশ নেন তারা ছাড়াও আশপাশের এলাকা থেকে বিভিন্ন মানুষজন আসেন ইজতেমার আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। তো আজকের এই আখিরি মোনাজাতেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেছেন। তো আপনাকে একটু বলতে চাই সেটি হচ্ছে যে অন্যান্য আখিরি মোনাজাতে যে পরিমাণ মানুষজনের উপস্থিতি থাকে এখন পর্যন্ত, অর্থাৎ এখন 7টার কিছু বেশি বাজে, এখন পর্যন্ত আমরা মানুষের উপস্থিতি ওই তুলনায় কিছুটা কম দেখছি। তো তারপরেও এখানে যারা আয়োজকরা আছেন তাদের যেটি বক্তব্য যে সেটি হচ্ছে যে ইজতেমার যে আখিরি মোনাজাতের সেটির জন্য আরও কয়েক ঘন্টা সময় এখনো পর্যন্ত বাকি রয়েছে। তো মুসল্লিরা দলে দলে আসতে থাকবেন, সেটি হচ্ছে তাদের প্রত্যাশা। আর আপনি জানেন যে এই আখিরি মোনাজাতকে নির্বিঘ্নভাবে অনুষ্ঠানের জন্য ইজতেমার যারা আয়োজকরা আছেন তাদের পক্ষ থেকে এবং যারা প্রশাসনের লোকজন আছেন গাজীপুর প্রশাসনের, তারাও নানা রকম ব্যবস্থা নিয়েছেন। ইজতেমার যে মূল 160 একরের ময়দানটি রয়েছে সেটির ভোরে এর বাইরে মুসল্লিরা অবস্থান নেবেন আখিরি মোনাজাতের জন্য, তেমনটি অবস্থা। তো এইসব জায়গাতেও মুসল্লিরা যাতে বসে আখিরি মোনাজাতে অংশ নিতে পারেন সেজন্য সব রকম নিরাপত্তা ব্যবস্থা এবং মুসল্লিদের বসার ব্যবস্থা সেটিও করার চেষ্টা করা হচ্ছে। তো টঙ্গীর তুরাকতীর থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। সালিম। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। কারখানা স্থাপন না করে সাভারের চামড়া শিল্প নগরীতে নিয়ম বহির্ভূতভাবে প্লট দখল করে রেখেছে বেঙ্গল ক্রিসেন্ট চৌধুরী, লেক্সকো, করিম লেদার সহ বেশ কিছু প্রতিষ্ঠান। অথচ বহাল তবিয়তে হাজারীবাগে চলছে তাদের ট্যানারিগুলো। প্রভাবশালী ব্যবসায়ীদের এমন অনিয়মের কারণে চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছে খোদ ট্যানার্স অ্যাসোসিয়েশন। যত প্রভাবশালী হোক, অভিযোগের সত্যতা পেলে বাতিল হবে বরাদ্দ পাওয়া ট্যানারির প্লট, বলছেন শিল্প প্রতিমন্ত্রী। জুবার ফয়সালের রিপোর্ট। কারখানায় প্রবেশরত শ্রমিককে বাধা দিচ্ছেন নিরাপত্তা কর্মী। এদিক ওদিক চেয়ে নারী কর্মীটি ছেড়েও দিলেন গেট। কিছুক্ষণ পর দ্রুত পায়ে ঢুকে পড়লেন তিনি। সময় সংবাদের ক্যামেরা দেখেই এমন লুকোচুরি হাজারীবাগের ক্রিসেন্ট লেদারে। একই অবস্থা বেঙ্গল লেদার, চৌধুরী, করিম লেদার আর ক্রিসেন্ট গ্রুপেরই লেক্সকো ট্যানারিতেও। এসব ট্যানারিতে প্রবেশেও রয়েছে কড়া নিষেধাজ্ঞা। কিন্তু কেন এই রহস্য জানতে গেলে যেতে হবে সাভারে। নতুন চামড়া শিল্প নগরীতে 1,20,000 বর্গফুট জায়গায় চৌধুরী লেদার, কিন্তু অবকাঠামো বলতে চারপাশের দেয়াল ছাড়া কিছুই নেই। করিম লেদারের আয়তন 1,00,000 বর্গফুট, অথচ শূন্য প্রান্তরের ছবি তুলতে গেলেও পড়তে হয় বাধার মুখে। মানে টুকিটাকি যতটুকু সম্ভব অতটুকু, ওই রকম আগে যেরকম ব্যবসা ছিল মনে হয় এখন কোনো উন্নতি নেই। 1.5 লাখ বর্গফুটের লেক্সকো, 2,20,000 বর্গফুটের বেঙ্গল লেদার আর ক্রিসেন্ট ফুটওয়্যারেরও। চামড়া প্রস্তুতে উপযোগী কোনো ধরনের অবকাঠামোই এসব প্রতিষ্ঠান তৈরি করেনি সাভারে। অল্প কিছু ট্যানারি প্রতিষ্ঠান আপনার যে অনিয়ম করেছে, আমরা মনে করি যে সেটা সরকার বিচার বিশ্লেষণ করবে। যদি অনিয়ম হয় সেই অনিয়মের পক্ষে আমরা আসলে কোনোভাবেই যেতে পারি না। শুধুমাত্র প্লট দখল করে রাখা ট্যানারিগুলোর বিরুদ্ধে শিগগিরই অ্যাকশনে যাবে সরকারও। অবশ্যই আমরা শক্তভাবে অবস্থান নিতে পারবো যে কারখানাগুলি এখনো স্থানান্তরিত হয় নাই, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। এই অবকাঠামোগুলি উন্নতি সাধন করা যায় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। 200 একর জমিতে প্লট হিসেবে বরাদ্দ পাওয়া 155টি ট্যানারির মধ্যে নতুন শিল্পনগরীতে এখন পর্যন্ত 3টি ধাপে চামড়া প্রক্রিয়াকরণের শতভাগ সক্ষমতা অর্জন করেছে মাত্র 13টি প্রতিষ্ঠান। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। বড় মৌসুমে ঘিরে নওগাঁয় ভেজাল সার কীটনাশকের কারবারিদের তৎপরতা। নাম সর্বস্ব কোম্পানির পণ্য কিনে ক্ষতির মুখে কৃষক। শুকনো মৌসুমেও লালমনিরহাটের ধরলা নদীতে অব্যাহত রয়েছে ভাঙন। চলতি মৌসুমে 200-রও বেশি বসত বাড়ি ও আবাদি জমির নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী তীরের মানুষের শেষ সম্বল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। বরাদ্দ পেলে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। মুফাখরুল ইসলাম মজনুর পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বর্ষা মৌসুম চলে গেলেও থামেনি লালমনিরহাটের ধরলা নদীর ভাঙন। অব্যাহত ভাঙনে চলতি মৌসুমে চাওড়াটারি, দিঘলটারি, কর্ণপুর ও কুরুল গ্রামের প্রায় 200 বসতভিটা নদীগর্ভে চলে গেছে। প্রতিনিয়ত বিলীন হচ্ছে ফসলি জমিও।
এলাকাবাসী জানান, ধরলার ওপারে ভারতের কুচবিহার জেলার গীতালদহ অঞ্চলের ঝাড়িধল্লা, ঘোষপাড়া ও দড়িবস গ্রাম রক্ষায় বাদ দেয়ায় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বাংলাদেশ অংশে ভাঙনের পরিমাণ বেড়েই চলছে। এতে চরম আতঙ্কে আছেন তারা। অনেক বাড়ি ঘর সামনে ছিল, থাকার পর মনে করো আজকে যে ভাঙচুর কায় কুতি থাকতেছি না থাকতেছি, এই যে ভাঙি গেতে গেতে আমরা লোকগুলো একদম অসহায় হয়ে গেছি। নদী তীরের অসহায় মানুষের দুর্দশা লাঘবে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। এবারে যদি এখানে কাজ করা না হয় তাহলে মোগলহাট বাজার এবং এতদিনে যে কাজগুলো করা হয়েছে সবগুলোই হয়তো নষ্ট হয়ে যাবে। তবে বরাদ্দ পেলে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। অবশিষ্ট জায়গায় কাজ বাস্তবায়ন করার জন্য আমরা প্রকল্প তৈরি করছি। এই প্রকল্প অনুমোদিত হলে আমরা কাজ করতে পারবো। দুর্গাপুর ও মোগলহাট ইউনিয়নের কোল ঘেঁষে বয়ে যাওয়া ধরলা নদীতে গত 1.5 যুগ ধরে ভাঙন অব্যাহত রয়েছে। এতে কমপক্ষে 500 হেক্টর আবাদি জমি, সহস্রাধিক বসতবাড়ি হারিয়েছেন নদী তীরবর্তী মানুষ। বিলীন হয়েছে 6টি আন্তর্জাতিক সীমান্ত পিলারও। সময় সংবাদ, লালমনিরহাট। নির্বাচনের সহিংসতার মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি.কে. গাউস সহ বিএনপির 14 নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমজাদ হোসেন এই নির্দেশ দেন। এর আগে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন জি.কে. গাউস সহ বিএনপির 14 নেতাকর্মী। শুনানি শেষে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ সদরের বিভিন্ন কেন্দ্রে সহিংসতা ও হামলার ঘটনায় সদর থানায় 4টি মামলা হয়। এতে বিএনপির 1200 নেতাকর্মীকে আসামি করা হয়। নারায়ণগঞ্জের ধর্ষণ মামলার আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার মধ্যরাতে তাকে কোনাবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ র্যাব 1-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ক্যাম্প ইনচার্জ মেজর আব্দুল্লাহ আল মেহেদি। তিনি জানান, গত 24 জানুয়ারি রূপগঞ্জের মধুখালীর শাহাদাত এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায় সে। পরে হোটেল কর্তৃপক্ষ মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। ওই দিন নির্যাতিতা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলা করেন। বড় মৌসুমকে ঘিরে নওগাঁয় ভেজাল সার কীটনাশক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। জেলার প্রান্তিক হাট বাজারগুলোতে চলছে অসাধু এ কারবার। নাম সর্বস্ব কোম্পানির সার কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করে কোনো ফল না পাওয়ায় আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে অসাধু ব্যবসায়ীদের ধরতে জোর অভিযান চালানো হচ্ছে। নওগাঁ থেকে এম.আর. রকির রিপোর্টে বিস্তারিত। নওগাঁর বক্তারপুর এলাকার কৃষক বেলাল হোসেন এবার 7 বিঘা জমিতে ধান রোপণ করেছেন। লাগানো ধানের জমিতে আগাছা দমনের জন্য বাজার থেকে কীটনাশক কিনে প্রয়োগ করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তার। সারে কাজ করছে না, সার দিলে 2-4 দিন পরে আসে দেখেন যে একটু ধরেছে, কিন্তু ওই সময়টা মানে বেশি দিন আর যাচ্ছে না। 2 নম্বর সব ওষুধ, একটাও 1 নম্বর ওষুধ দেয়নি। মৌসুমকে টার্গেট করে তৃণমূল পর্যায়ের মোড়ে মোড়ে গড়ে উঠেছে সার কীটনাশক কেনাবেচার কারবার। ব্যবসায়ীরা বলছেন, মানহীন সার কীটনাশকে কাজ না হওয়ায় তারাও বেকায়দায় পড়ছেন। বাফারের অফিসার বাধ্যতামূলক পার্সেন্টেজ করে দিছে। কাপকু সার দিচ্ছে 30%, 30% দিচ্ছে হলো বল সার, বাকি 40% সার দিচ্ছে হলো এই ড্যাম্পিং চায়না সার। কৃষি উপকরণের দামের তুলনায় উৎপাদিত পণ্যের দাম নিয়ে কৃষকের রয়েছে দুশ্চিন্তা। এ অবস্থায় প্রতারণা রোধে কঠোর নজরদারি ও শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জনপ্রতিনিধি ও পরিবেশবিদদের। আমরা যারা সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, আমাদের জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে আসছে। এই বিষয়গুলো প্রশাসনের সুনজরে আনা উচিত। সম্প্রতি নওগাঁর শালুকা গ্রামে একটি ভেজাল সার কারখানা থেকে 570 বস্তা সার জব্দ করে কৃষি বিভাগ। ভেজাল কীটনাশক বা রোগনাশক যেন বাজারে না থাকে এই বিষয়ে আমরা সর্বদা তৎপর আছি এবং মোবাইল কোর্টের মাধ্যমে এইগুলো দূর করার জন্য আমরা সচেষ্ট আছি। চলতি বুড়ো মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমিতে ধান চাষের জন্য 44,000 মেট্রিক টন সার ব্যবহারের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। এম.আর. রকি, সময় সংবাদ, নওগাঁ। কবি জীবনানন্দ দাশের 120তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে 2 দিনব্যাপী জীবনানন্দ মেলা চলছে। গতকাল বিকেলে শহরতলির ইকো পার্কে ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। ঘুড়ি উৎসবে অংশ নেয় অর্ধশতাধিক কিশোর তরুণ। আজ শেষ হবে 2 দিনব্যাপী আয়োজন।
বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্যান্সারের নকল ওষুধ বিক্রি হচ্ছে বাজারে। রাজধানীতে অভিযানে কোটি টাকারও বেশি মূল্যের মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ, আটক 3। একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ, চ্যালেঞ্জের রিট খারিজ, ষড়যন্ত্র নস্যাৎ হলো মন্তব্য অ্যাটর্নি জেনারেলের, আপিল করবেন রিটকারী। বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার, সুযোগ বাড়ছে প্রশিক্ষিত কর্মীদের। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে মিলেছে আশ্বাস। এবং মাওলানা সাদের অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাত আজ, শেষ হচ্ছে তাবলিগ জামাতের দুপক্ষের 5 দিনের আয়োজন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।